সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ল্যাবের আজকে আমাদের আগে একটা সেশন হয়েছে, বাট আমরা সেখানে জেনারেল কিছু ডিসকাশন করেছি যে আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ল্যাবে আমরা কি শিখবো। কন্টেন্ট আমরা স্টার্ট করেছিলাম না, আজকে থেকে আমরা কন্টেন্ট স্টার্ট করব। দেখেন যে আপনাদের সাথে এই ক্লাস নোট আমাদের যেরকমটা অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা ক্লাসেরই কিছু ক্লাস নোট দেওয়া হয়। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আমরা ফার্স্টে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কি বিষয়টা তো আপনাদের নলেজে আছেই। সো যে ইঞ্জিনিয়ারিং টেকনিক্সগুলি আমরা অ্যাপ্লাই করব সেইগুলির একটা ধারাবাহিকতা আছে, সেই ধারাবাহিকতাটাই আমরা শিখব এবং সেই অনুযায়ী আমরা যে কোনো একটা প্রজেক্ট করব। তো ফার্স্ট আপনাদের এখানে বলা হচ্ছে যে চুজ এনি ওয়ান প্রজেক্ট অ্যান্ড ডু দ্য ফলোয়িং এক্সারসাইজ ফর দ্য প্রজেক্ট। মানে আমরা এখানে কিছু প্রজেক্টের টাইটেল দিয়েছি, এখান থেকে যে কোনো একটা প্রজেক্টের উপরে আমি স্যাম্পল দেখাবো এবং আপনারা যে কোনো একটা প্রজেক্ট চুজ করতে পারেন এবং থ্রু আউট দ্য হোল কোর্স, হোল সেমিস্টার আপনারা ওই প্রজেক্টের উপরে কাজ করবেন। তার মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে আপনারা যে টেকনিক্সগুলি শিখছেন, সফটওয়্যার রিকোয়ারমেন্টসগুলিকে অ্যানালাইজ করা, রিকোয়ারমেন্টসগুলিকে নিয়ে কাজ করা, দেন ওইটার উপর একটা এসআরএস ডকুমেন্ট তৈরি করা, মানে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন ডকুমেন্ট তৈরি করা এবং ওইটার কস্ট অ্যানালাইসিস, রিস্ক অ্যানালাইসিস এইগুলিকে বের করা, ওইগুলি ক্যালকুলেশন করা, সব কিছু করে আপনি একটা ফাইনাল আউটপুট দিবেন। এবং বেশ কিছু 5 রকমের ডায়াগ্রাম আছে, এই ডায়াগ্রামগুলিও আপনাদেরকে করতে হবে। তো সেইগুলির ধারাবাহিকভাবে আমরা করব। তো ফার্স্ট আপনাদের টার্গেট হচ্ছে যে আপনাদের পছন্দ মতো একটা প্রজেক্ট টাইটেল চুজ করেন। যেমনটা আমি এখানে বেশ কিছু প্রজেক্ট টাইটেল আপনাদের সামনে উপস্থাপন করেছি, প্রায় এখানে 17টা টাইটেল দিয়েছি। আপনারা যদি মনে করেন যে এর বাইরেও করতে পারি কোনো প্রজেক্ট, ইউ ক্যান চুজ এনি টাইটেল। সো যেমন মনে করেন অ্যাজ এ এক্সাম্পল আমরা বলি যেমন পাসপোর্ট অটোমেশন সিস্টেম, আমরা দিস আর দ্য টাইটেলস, যে কোনো একটা প্রজেক্ট আমরা চুজ করবো সেই জন্য কিছু টাইটেল দিয়েছি, হতে পারে স্টুডেন্ট রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আপনারা এটার উপরে একটা সফটওয়্যার তৈরি করবেন, সেটা কোডিং সফটওয়্যার, মানে কোডিংটা করবেন সেটা পরের অংশ, ঠিক আছে। বাট কোডিং এর পাশাপাশি আপনাদের আর যা যা করতে হবে, যেটা আমরা গত 2-3টা থিওরি ক্লাসের মধ্যে আমরা পড়েছি, সেই ধাপগুলিকে আমরা এই স্টেপ বাই স্টেপ দেখবো আর কি, এবং এখানে প্র্যাকটিক্যালি করার চেষ্টা করব। তো শুরুতে আমরা এইখান থেকে দেখেন যে লিস্টগুলি দিয়েছি, আপনারা দেখে এখান থেকে যে কোনো একটা চুজ করবেন। লাইক লাইব্রেরি ম্যানেজমেন্ট হতে পারে, ইনভেন্টরি কন্ট্রোল, অ্যাকাউন্টিং সিস্টেম, ব্যাংক লোন সিস্টেম বা ব্ল্যাক ব্যাংক সিস্টেম, রেলওয়ে রিজার্ভেশন বা এয়ার রিজার্ভেশন হতে পারে, হোটেল ম্যানেজমেন্ট বা হোস্টেল ম্যানেজমেন্ট এই টাইপের হতে পারে, ই টিকেটিং হতে পারে, অনলাইন ট্রেডিং শেয়ার করা, এরকম কিছু হতে পারে। এই টাইপের আরও বেশ কিছু আছে। তো এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো যেই প্রজেক্ট নিয়ে কাজ করতে চাই সেই প্রজেক্ট নিয়ে আমরা কাজ করব আর কি। তো আপনার প্রজেক্ট টাইটেলটা ডিসাইড করে ফেলবেন যে আপনি কোনটা নিয়ে কাজ করতে চান, ঠিক আছে। স্যার এখানে প্রজেক্টের প্রজেক্ট মেম্বার কয়জন ম্যাক্সিমাম? আপনারা ইন্ডিভিজুয়ালি করার চেষ্টা করেন না, ইন্ডিভিজুয়ালি করার চেষ্টা করেন। কাজগুলি একই রকম হবে, একজন অপরজনের থেকে হেল্প নিতে পারবেন। যেহেতু আমরা প্রজেক্ট করলেও প্রজেক্টের যে গাইডলাইনটা ফলো করব, মানে যে ধাপগুলি ফলো করব, এটা তো সবার জন্যই সেম। সো আপনারা একে অপরের থেকে হেল্প নিতে পারবেন এবং পাশাপাশি আমাদের ক্লাস নোটের ভিতরেও স্যাম্পল পেয়ে যাবেন যে কিভাবে কাজটা করব, তার স্যাম্পল দেওয়া হবে। নেক্সটে আমাদের টোটাল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের যে টাস্কগুলি আছে সেইটা করব। ফার্স্টে 1 নম্বর আছে রাইট এ কমপ্লিট প্রবলেম স্টেটমেন্ট। একটা কমপ্লিট প্রবলেম স্টেটমেন্ট লেখা আমাদের শিখতে হবে। তাহলে প্রবলেম স্টেটমেন্ট লেখা শেখার আগে আপনাকে তো টপিক চিন্তা করতে হবে যে আমি কিসের প্রবলেম বের করব। তার মানে আপনাকে যে ফার্স্ট পেজে যেই প্রজেক্ট টাইটেলগুলি দেখাচ্ছিলাম এখান থেকে একটা ডিসাইড করেন, যে কোনো একটা ডিসাইড করেন। মনে করেন যে আপনারা 1 নম্বরটাই ডিসাইড করলেন। আজকের জন্য এক্সাম্পল হিসাবে 1 নম্বরে আছে পাসপোর্ট অটোমেশন সিস্টেম। মনে করেন যে আপনারা ফর দিস ক্লাস আপনারা সবাই পাসপোর্ট অটোমেশন সিস্টেম চুজ করলেন, বাট আফটার দিস ক্লাস আপনারা যে কোনো একটা প্রজেক্ট টাইটেল নিজেরা চুজ করে নেবেন। তো ওই যে পাসপোর্ট অটোমেশন সিস্টেমটা আপনারা চুজ করলেন, তার একটা কমপ্লিট প্রবলেম স্টেটমেন্ট লিখতে হবে। এটা একটা টাস্ক। আজকে আমরা এই টাস্কটা করব। অ্যান্ড অ্যানাদার ক্লাসে সামনে যে ল্যাবগুলি আছে সেগুলিতে আমরা বাকি টাস্কগুলিও করব। লাইক টাস্কগুলি এরকম হচ্ছে রাইট এ সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন ডকুমেন্ট, যেটাকে আমরা এসআরএস ডকুমেন্ট বলি। তো এসআরএস ডকুমেন্টের একটা স্যাম্পল দেওয়া হবে এবং এসআরএস ডকুমেন্ট কীভাবে লিখতে হয় সেইগুলি আলোচনা করা হবে। এটা হচ্ছে ল্যাব টাস্ক। তারপরে ড্র এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। আপনারা যখন সফটওয়্যারটা কাজ করবেন তখন এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম করবেন, ডেটা ফ্লো ডায়াগ্রাম থাকবে লেভেল 0-1 এর। তারপরে ইউজ কেস ডায়াগ্রাম তৈরি করতে হবে। ইউজ কেস ডায়াগ্রামের জন্য আমরা যে কোনো ইউএমএল সফটওয়্যার ইউজ করতে পারি, বাট আই প্রিফার স্টার ইউএমএল। আপনারা দেখতে পারেন খুব সুন্দর একটা সফটওয়্যার স্টার ইউএমএল, অথবা যে কোনো অনলাইন ইউএমএল সফটওয়্যার দিয়েও আমরা করতে পারি।
তারপরে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম তৈরি করব, তারপরে স্টেট চার্ট ডায়াগ্রাম, তারপরে সিকোয়েন্স ডায়াগ্রাম, তারপরে কোলাবোরেশন ডায়াগ্রাম, এগুলি তৈরি করতে হবে। এবং এট দ্য লাস্টে আছে অ্যাসাইন অবজেক্ট ইন এ সিকোয়েন্সিয়াল ডায়াগ্রাম টু ক্লাস অ্যান্ড মেক দ্য ক্লাস ডায়াগ্রাম। তো এই ডায়াগ্রামগুলিও আমরা ধাপে ধাপে কীভাবে ডায়াগ্রামগুলি তৈরি করতে হয় সেইগুলিও কনসেপ্টটা আপনাদেরকে দেওয়া হবে, সেই কনসেপ্টটা পাবেন এবং শিখবেন। তো ফার্স্ট আজকে যেটা বলছিলাম, আজকের ল্যাবে আমরা হচ্ছে রাইট এ কমপ্লিট প্রবলেম স্টেটমেন্ট, একটা কমপ্লিট প্রবলেম স্টেটমেন্ট আপনাদেরকে লিখতে হবে আপনার প্রজেক্ট টাইটেলের উপরে। তো প্রবলেম স্টেটমেন্ট বিষয়টা কি সেটা আমরা এখন আজকে ডিসকাশনের মেইনই দেখেন। এক্সারসাইজ 1 এইম হচ্ছে টু প্রিপেয়ার প্রবলেম স্টেটমেন্ট ফর এনি প্রজেক্ট। যে কোনো কমনলি প্রবলেম স্টেটমেন্ট কি গাইডলাইন ফলো করে লিখতে হয় সেটা আমি এখানে লিখেছি। এখানে অল্প কিছু কথা আছে, বাট কথাগুলি খুবই ইম্পর্টেন্ট। আমি একটা একটা করে লাইন আপনাদের সাথে পড়ি এবং ডিসকাস করি। দেখেন যে প্রবলেম স্টেটমেন্টটা কি। প্রবলেম স্টেটমেন্ট ইজ দ্য ইনিশিয়াল স্টার্টিং পয়েন্ট ফর এ প্রজেক্ট। যে কোনো প্রজেক্টের জন্য ইনিশিয়াল স্টার্টিং পয়েন্ট হচ্ছে এই প্রবলেম স্টেটমেন্ট। ইট ইজ বেসিক্যালি এ 1 to 3 পেজ, মানে 1 থেকে 3 পেজ সাইজের হবে একটা প্রবলেম স্টেটমেন্ট। যেটা আপনি লিখবেন সেটা 1 থেকে 3 পেজ সাইজের হবে। অ্যান্ড দ্যাট এভরিওয়ান অন দ্য প্রজেক্ট অ্যাগ্রিজ উইথ দ্যাট ডেসক্রাইবস। এখানে যে ডেসক্রিপশনটা দিব আমরা, এইটা প্রজেক্টের সাথে রিলেটেড, মানে আমার ক্লায়েন্ট, তারপরে যারা হচ্ছে এই প্রজেক্টটা মানে এই কাজটা নিয়ে যারা হচ্ছে ইউজার, যারা সফটওয়্যার ডেভেলপ করবে, সব ধরনের সবাই ওই সিঙ্গেল স্টেটমেন্টটা এগ্রি করবে। এবং এই স্টেটমেন্টটা কোনো টেকনিক্যাল টার্ম ইউজ করে লিখতে হবে না, নন টেকনিক্যাল টার্ম ইউজ করে লিখতে হবে। মনে করেন যে আপনি একজন ইউজার, নন টেকনিক্যাল ইউজার, সে টেকনিক্যাল ওয়ার্ড দিয়ে যদি আপনি লিখেন তাহলে সে কিন্তু ওইটা অত ভালো করে বুঝবে না। সো আপনাকে ইউজ করতে হবে নন টেকনিক্যাল টার্ম, সেটাও আমরা এখানে ইনক্লুড করেছি। জাস্ট এই জিনিসটুকু আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করছি। সো ইট ইজ বেসিক্যালি এ 1 to 3 পেজ, মানে 1 থেকে 3 পেজের একটা স্টেটমেন্ট হবে। that everyone on the project agrees with that describes what will be done at high level, যেটা হাই লেভেলে একটা মানে হাই লেভেলে জিনিসটাকে তৈরি করা হবে আর কি। The problem statement is intended for a broad audience and should be written in non-technical term. It helps the non-technical and technical personnel communicate by providing a description of the problem. মানে হচ্ছে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পার্সোনাল যারা আছে সবার ভিতরে একটা কমিউনিকেশন যাতে হয়, মানে এমনভাবে লিখবো আমরা যাতে সবাই জিনিসটাকে নিয়ে কমিউনিকেট, একে অপরের মধ্যে কমিউনিকেট করতে পারে। স্যাম্পল দেখলে আরো ভালো বুঝতে পারবেন। It does not describe the solution of the problem. অবশ্যই প্রবলেমের সলিউশন কিন্তু এখানে থাকবে না, সেটা একটা প্রবলেম স্টেটমেন্ট। প্রবলেমটাকে নিয়ে আমরা আলোচনা করব, প্রবলেম সলিউশন নিয়ে কোনো আলোচনা এটার মধ্যে থাকবে না। দ্য ইনপুট টু রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং ইজ দ্য প্রবলেম স্টেটমেন্ট প্রিপেয়ার্ড বাই দ্য কাস্টমার। এখানে যে ইনপুট হচ্ছে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর, এটা হচ্ছে কাস্টমার দ্বারা, যে কাস্টমারের যে রিকোয়ারমেন্ট, আপনার সফটওয়্যারটা যে কাস্টমারকে টার্গেট করে আপনি তৈরি করছেন, সেই কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে আপনার এখানে আমরা প্রবলেম স্টেটমেন্টটাকে লিখবো। and it may give an overview of the existing system, already existing যে সিস্টেম আছে, রানিং আছে, মনে করেন পাসপোর্ট অটোমেশন সিস্টেম আমরা করতে যাচ্ছি অ্যাজ এক্সাম্পল। তো অলরেডি তো একটা সিস্টেম আমাদের আছে, তো সেই সিস্টেমটা হতে পারে ম্যানুয়াল, হতে পারে সেমি অটোমেটিক। যদি ফুললি অটোমেটিক থাকে তাহলে আবার সেটা লিখতে হবে যে ওই অটোমেটিকের চেয়ে আমার অটোমেটিকটাই আরো বেনিফিট আছে। তো ধরে নিচ্ছি আমরা ম্যানুয়ালি আমরা পাসপোর্ট হয় পাসপোর্ট জেনারেট বা পাসপোর্ট ডেলিভারি মানে এনকোয়ারি সব কিছু ম্যানুয়ালি করা হয়, ওইটাকে আমরা অটোমেটিক প্রসেসে করব, সেটাই আমাদের টার্গেট আর কি। তো সেরকম যদি হয়, ইট মে গিভ অ্যান ওভারভিউ অফ দ্য এক্সিস্টিং সিস্টেম অ্যালং উইথ এ ব্রড এক্সপেকটেশন ফ্রম দ্য নিউ সিস্টেম। নতুন যে সিস্টেমটা তৈরি করবে সেটার একটা ব্রড একটা এক্সপেকটেশন আপনাকে বর্ণনা করতে হবে যে হ্যাঁ এটা করলে আমরা এই বেনিফিট পাবো, মানে আপনার যেটা তৈরি করবেন সেইটার একটু গুণগান গেতে হবে যে আমরা এই সিস্টেমটা তৈরি করলে এই এই ফ্যাসিলিটিসগুলি পাবো, এবং সেইগুলিকে আমরা নন টেকনিক্যাল টার্মে ইউজ করে লিখব। The first phase of requirement engineering begins with the requirement elicitation, that is gathering of information about requirements. Here requirements are identified with the help of customer and existing system process. So from here begins the preparation of the problem statement. So basically the problem statement describes what needs to be done without describing how.
লাস্টে মানে যেটুকু আমরা আলোচনা করলাম এইটুকুর মধ্যে ফাইনাল ওয়ার্ডটা হচ্ছে যে দেখেন প্রবলেম স্টেটমেন্টটা কি করবে, ডিসক্রাইব করবে হোয়াট নিডস টু বি ডান, কি করা দরকার, উইদাউট ডিসক্রাইবিং হাউ মানে কিভাবে, সেটা ডিসক্রাইব না করে মানে সলিউশনটা ডিসক্রাইব না করে প্রবলেমটা কে নিয়ে আপনারা কি প্রবলেমটা কি সেইটাকে বলবেন। দ্য প্রবলেম স্টেটমেন্ট ইজ রিটেন সাকসেসফুলি, একদম কনক্লুশনে আমরা এবং সব প্রবলেম স্টেটমেন্ট লেখা হলে নিচে আমরা কনক্লুশন দিতে পারি এরকম ভাবে যে প্রবলেম স্টেটমেন্ট ওয়াজ রিটেন সাকসেসফুলি বাই দ্য ফলোইং স্টেপ ডিসক্রাইব এবং উপরে যা যা স্টেপ আপনি লিখেছেন সেইগুলিকে আমরা স্যাম্পল দেব, স্যাম্পল আছে এখানে। ডেভেলপিং এ প্রবলেম স্টেটমেন্ট, তো এটা দেখেন যে আপনারা কিবোর্ডটা পাশে নিয়ে কিবোর্ড লাগছে না তো, মাউস শুধু কিবোর্ড দিয়ে নিচে তৈরি করলে হয়ে যায়, মাউস আর লাগে মাউস ইনস্টল করলে তো হয়ে যাচ্ছে। বারবার ঘুরে আসছে। না আমি তো ঘুরছি না, আমি দেখি নাই, সামনেই আছে। আচ্ছা দেখি আমরা তাহলে এই যে পাসপোর্ট অটোমেশন সিস্টেম বলছিলাম, এটার একটা স্যাম্পল প্রবলেম স্টেটমেন্ট, এটা স্যাম্পল আপনারটা আপনার মতো করে লিখবেন। তার মানে আপনি আজকে একটা প্রজেক্টের টাইটেল ডিসাইড করবেন, আমার লিস্টের 17টা থেকেও নিতে পারেন অথবা স্যাম্পল আছে না, এই যে স্যাম্পল টাইটেল স্যাম্পল কিভাবে টাইটেলের স্যাম্পল দিয়েছি আপনাকে, হ্যাঁ। আর সবকিছুই আমরা এই যে পাসপোর্ট অটোমেশনের এসআরএস দেখবো যে সেটারও স্যাম্পল আছে এটার মধ্যে। দেখেন বেশ কিছু পয়েন্ট এখানে আছে যেটার মধ্যে আমরা বলছি যে পাসপোর্ট অটোমেশন সিস্টেম ইজ ইউজড ইন দ্য ইফেক্টিভ ডিসপ্যাচ অফ পাসপোর্ট, মানে প্রবলেম স্টেটমেন্ট আমরা বলছি। দেখেন প্রবলেম স্টেটমেন্টটা কতটুকু, এই এক পেজ, এই এতটুকু, প্রায় 2 পেজের কাছাকাছি। তো আপনার যেমনটা বলা হচ্ছিল যে 1 থেকে 3 পেজ হবে, এখন এইটা যতটুকু আমি ডিসক্রাইব করব আপনারাও একটু পাশাপাশি যদি একটু রিডিং দেন তাহলে জিনিসটা আরো খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। আমিও রিডিং দিচ্ছি, পাশাপাশি আপনারাও একটু জিনিসটাকে খেয়াল করেন। তাহলে পাসপোর্ট আমরা লিখতেছি এইভাবে, আমরা শুরু করে দিচ্ছি, মানে এটা কিন্তু রিয়েল টাইম স্যাম্পল একটা, যে এইভাবে আপনারা লিখতে পারেন। পাসপোর্ট অটোমেশন সিস্টেম ইজ ইউজড ইন দ্য ইফেক্টিভ ডিসপ্যাচ অফ পাসপোর্ট, মানে ইফেক্টিভলি পাসপোর্টগুলিকে ডিসপ্যাচ করা যাচ্ছে টু অল দ্য এলিজেবল অ্যাপ্লিকেন্ট। এলিজেবল অ্যাপ্লিকেন্টকে, হ্যাঁ, মানে ওয়ার্ডগুলিকেও আমাদের চুজ করতে হবে প্রপারলি, যাতে একটা হাই এন্ডের একটা কাজ হয় আর কি, যেটাকে শুরুতে বলা হচ্ছিল। আফটার সেভারেল রাউন্ডস অফ প্রসেসিং অ্যান্ড ভেরিফিকেশন, মানে এলিজিবল অ্যাপ্লিকেন্টকে দিব ওই কন্টিনিউ সেন্টেন্সটা, যে এলিজিবল অ্যাপ্লিকেন্টকে দিব আফটার সেভারেল রাউন্ডস অফ প্রসেসিং অ্যান্ড ভেরিফিকেশন, যে প্রসেসগুলো এবং ভেরিফিকেশন দরকার নিডেড সেইগুলিকে সলভ করে। অ্যান্ড দিস সিস্টেম অ্যাডপ্টস এ কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ টু মিনিমাইজ দ্য ম্যানুয়াল ওয়ার্ক অ্যান্ড শিডিউল রিসোর্সেস টাইম ইন এ লুসিড ম্যানার, মানে এটা কি করবে, এই সিস্টেম অ্যাডপ্ট করবে এ কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ অ্যাপ্রোচ টু মিনিমাইজ দ্য ম্যানুয়াল ওয়ার্ক, ম্যানুয়ালি যে কাজটা করা হতো, মানে কাজটা আগের দিনের কি ছিল পাসপোর্টের, আপনারা দেখছেন যে, দেখেছেন কিনা জানি না, আগের দিনে যেরকমটা ছিল 10 পেজ বা 8 পেজের একটা ফর্ম ছিল, ওই ফর্মটার ভিতরে সব ফিল আপ করতে হতো, তারপরে ছবি টবি ওর সাথে লাগায়ে সেগুলিকে আবার ওই অ্যাটাস্টেড করতে হতো, এবং সাথে সাপোর্টিং ডকুমেন্টসগুলির কপি ওইগুলিকে আবার ওই অ্যাটাস্টেড করে সাথে জমা দেওয়া লাগতো। এখন যেটা হয়েছে যে আপনি ফর্মটা অনলাইনে ফিল আপ করতে পারছেন, ভেরিফিকেশনগুলি অটোমেটিক ভেরিফাই হয়ে আপনার ওইখানে, কারণ এখন তো সব ডকুমেন্টস অনলাইনে, আপনি এনআইডি নাম্বার দিলে আপনার এনআইডি থেকেই আপনার যাবতীয় ভ্যালিড ইনফরমেশন আমরা বের করে নিতে পারি। সো ওইখানেও অটোমেশন হয়েছে, সেই অটোমেশনের সাথে আমরা যদি এই অটোমেশনকে লিঙ্ক করি তাহলে আমরা ওই হচ্ছে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য যা যা অথেন্টিকেশন দরকার এর অনেক কিছুই আমরা ওইখান থেকে আমরা নিয়ে নিতে পারি, মানে এনআইডি অথেন্টিকেশন থেকে। তাহলে দিস সিস্টেম অ্যাডপ্ট এ কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ টু মিনিমাইজ দ্য ম্যানুয়াল ওয়ার্ক অ্যান্ড শিডিউল রিসোর্সেস টাইম ইন এ লুসিড ম্যানার। The code of the system is to get the online registration form. The code of the system is to get the online registration form with details such as name, address, etc. সহ একটা অনলাইন ফর্মের মাধ্যমে আমি তার ইনফরমেশনগুলিকে কালেক্ট করছি, filled by the applicant whose testament is verified for the genuineness by the passport automation system with respect to already existing information in the database.
after the first round of the verification is done by the system, the information in the database, মানে এখানে যে লাইন্স আছে হুবহু যে এরকম লাইন্স লিখতে হবে তা না, আপনারা জিনিসটা পড়লে একটা কনসেপ্ট হবে, সেই কনসেপ্ট থেকে দেন আমরা হচ্ছে লিখবো, কারণ আমাদের লেখার যে গাইডলাইনটা দেওয়া আছে সেই গাইডলাইনটা দেওয়া হয়েছে ওটাকে হুবহু মুখস্থ করার জন্য না, জাস্ট ফলো করার জন্য। ফলো করলে আমরা কি করব, আমাদের কনসেপ্টটা হবে এবং সেই কনসেপ্ট থেকে আমরা আমাদের সলিউশনটায় আসতে পারবো। তো দেখেন যে এখানে ফিউ ইস্যুস, এই ক্লাস নোটের মধ্যে এখানে ফিউ ইস্যুসের কথা বলা হয়েছে যেগুলি পোর্টালে এখনো দেইনি, বাট দিয়ে দিব। আর মানে নোটটা কমপ্লিটই করা হয়েছে একটু আগে, মানে জাস্ট রেডি করে আমি প্রিন্ট করে নিয়ে চলে আসছি। এটা মানে বেশ কিছু ম্যানুয়াল থেকে কালেক্ট করে, তো তারপরে সেখান থেকে কিছু অংশ নিয়ে এটাকে কম্পাইল করা হয়েছে। So here are the few issues with manual system that could be addressed through the development process of a passport automation. যেমন দেখেন ম্যানুয়াল প্রসেস ইনএফিসিয়েন্সিস, ম্যানুয়াল প্রসেসিং এর আপনি আগের যে প্রসেস ছিল ম্যানুয়াল প্রসেস সেটার ইনএফিসিয়েন্সির কথাটা আমি একটা লাইনে উল্লেখ করতে পারি। এরকম কিছু পয়েন্ট আকারে আমরা দিতে পারি, যেমন মনে করেন যে কারেন্ট পাসপোর্ট ইস্যুয়েন্স প্রসেস রিলাইজ হেভিলি অন ম্যানুয়াল ডেটা এন্ট্রি and paper based form etc, এবং lengthy queues in passport office, এবং লম্বা লাইন ধরা লাগে পাসপোর্টের ফর্ম জমা দেওয়ার জন্য। এই ম্যানুয়াল প্রসেসটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। সো একটা ডিসঅ্যাডভান্টেজ তুলে ধরছি। তারপর ডেটা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি কনসার্ন, ডেটাটা যখন ম্যানুয়ালি হ্যান্ডেলিং করা হচ্ছে অফ সেনসিটিভ পার্সোনাল ইনফরমেশন ডিউরিং দ্য পাসপোর্ট অ্যাপ্লিকেশন প্রসেস রেইজেস কনসার্ন অ্যাবাউট দ্য ডেটা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। এই হচ্ছে যখন আপনি এই যে ডেটা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি যখনই আসছে, যখন আপনি বিষয়গুলিকে ম্যানুয়ালি হ্যান্ডেল করছেন, ব্যাটলকে অফিসে ফাইল আপ করে রাখা হয়, ওখান থেকে একটা সিকিউর থাকে না। হ্যাঁ, যে কেউ ওখানে ঢুকতে পারে, একটা ফাইল খুলে সেখানে ডকুমেন্ট চেঞ্জ করতে পারে বা ডকুমেন্ট ওখান থেকে স্টোর করতে পারে। বাট যখনই আপনি এটা একটা সিকিউর সার্ভারে রাখা হবে, তখন সেই সার্ভারের সিকিউরিটিটাকে ব্রেক করা ছাড়া আমি ওই ইনফরমেশন দিতে পারছি না। সো সেটা ব্রেক করাটা ইজ রিয়েলি টাফ, যেহেতু এগুলি হচ্ছে গভর্নমেন্ট ইস্যু যেহেতু, তো সেরকম সিকিউর ভাবেই রাখা হয়, সিকিউর সার্ভারে সিকিউর পলিসিতে রাখা হয়। তো দেখেন ডেটা সিকিউরিটি এন্ড গভর্নমেন্ট সার্ভার সিকিউর কম্পারেটিভলি চেষ্টা করে, তারা বুঝো না, তারা হাই বেতনে সিস্টেম অ্যানালিস্ট রাখে, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর রাখে, তো তারপরেও যদি সিকিউর না হয় কি করবে, তাহলে কি পাবলিকলি সিকিউর বলবো আমরা? সিকিউর তো অ্যাকচুয়ালি কোনোটাই না, ঠিক আছে, সিকিউর তো কোনোটাই না। বড় বড় কোম্পানিরও তো সাইট হ্যাক হচ্ছে না, শুধু আমাদের দেশ কেন, সারা বিশ্বেই হচ্ছে। ডিপেন্ড করে আসলে বড় কোম্পানি যদি অবশ্যই হ্যাক করতে কিংবা সিস্টেম ঢুকতে অনেক সময় লাগে, অনেক সাপোর্ট দিতে হয়। আমাদের সিস্টেমটা আমাদের মনে এখন তানভীর যদি একটু ফোকাস করবো বা যে কোনো একটা সিস্টেম আরে ভাই করছি না করছে না করে এই তো। তাহলে যাই হোক না, ওইটা আমাদের আলোচনার বিষয় না। আমরা হচ্ছে যে সিকিউরিটিকে ব্রেক করার অনেক ওয়ে আছে, লেগে থাকতে হয় এবং ফাঁক খুঁজতে হয়। তো এটা আলাদা ওয়ে, কিন্তু আমরা তো চেষ্টা করবো আমাদের এন্ড থেকে সিকিউর করার। এখন ধরো একজন হ্যাকারকে যদি দায়িত্ব দেওয়া হয় যে আপনি সিকিউরিটি বিল্ড করেন, তাহলে সে নিশ্চয়ই যে তার কাছে যে ফাঁকগুলি জানা ছিল সেইগুলিকে নিশ্চয়ই সিল করে দিয়ে সিকিউর করার ব্যবস্থা করবে, তাই না? সিকিউরিটি আসলে দেখা যাচ্ছে যে ওইটা করছে, আরেকজন আসছে যে আরেকটা ফাঁক খুঁজে পেয়েছে, তার মানে না যে সে অনেক বড় হ্যাকার হয়ে গেল। ওইটা কি করতে হয়, অনেক দীর্ঘ সময় ধরে মনিটরে থাকতে হয়, মনিটরে থেকে তারপরে না এটাকে নিয়ে কিছু করা যায় আর কি। তো যাই হোক, আমরা আমাদের হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট বলছিলাম। প্রবলেম স্টেটমেন্টের মধ্যে আমরা আমাদের ম্যানুয়াল সিস্টেমের বিভিন্ন অসুবিধাগুলিকে তুলে ধরছিলাম। সেই অসুবিধাগুলির মধ্যে 3 নম্বর অসুবিধা হচ্ছে ইনকনসিস্টেন্ট অ্যাপ্লিকেশন প্রসেসিং। দেখেন যে পাসপোর্ট অফিস ইন ডিফারেন্ট রিজিয়ন অ্যান্ড কান্ট্রিজ মে হ্যাভ ভ্যারিং প্রসিজার্স অ্যান্ড প্রসেসিং টাইম, মানে বিভিন্ন রিজিয়নের এবং বিভিন্ন দেশের পাসপোর্ট অফিসগুলিতে আপনার এই প্রসিজার এবং প্রসেসিং টাইমটা ভ্যারি করে। and this result in inconsistent experience for applicant। আমরা তো অ্যাপ্লিকেন্টের সুবিধা দিতে যাচ্ছি, অ্যাপ্লিকেন্টের থেকে আমরা ফি নিচ্ছি, তাকে বেনিফিট তো আমাদের দিতে হবে, টার্গেট তো সেইটা। তো সেই ক্ষেত্রে ইনকনসিস্টেন্ট এক্সপেরিয়েন্স আসে অ্যাপ্লিকেন্টের অ্যান্ড ল্যাক অফ সেন্ট্রালাইজড ওভারসাইট। সেন্ট্রালাইজড ভাবে যেহেতু হচ্ছে না, তো ব্যাপারটা একটা মধ্যে একটা ঝামেলা থেকেই যায়, কনসিস্টেন্সিটা থেকেই যায়। তারপরে লং প্রসেসিং টাইম, যেহেতু ম্যানুয়াল প্রসেস বুঝতেই পারছেন, সবকিছু ম্যানুয়ালি করতে গেলে
একটা লম্বা সময় লাগে। এই প্রত্যেকটা পয়েন্টেই দেখেন যে একটা একটা করে আমি মানে এটা কিন্তু 1 ঘন্টায় বসে বা একটা সময় বসে ওয়ান সিটেই কিন্তু লিখে না আমরা। প্রবলেম স্টেটমেন্টটা চিন্তা করে হয়তো আপনাকে 1 সপ্তাহ সময় দেওয়া হলো, আপনি 1 সপ্তাহ ধরে একটা প্রবলেম স্টেটমেন্ট ফাইন্ড আউট করেন। আপনাদেরও এখন প্র্যাকটিসের সময় সেরকম পাবেন। আপনাদের নেক্সট ল্যাবের আগে আপনাদের হচ্ছে টাস্কটা থাকবে এরকম যে আপনারা একটা টপিক ডিসাইড করবেন এবং তার প্রবলেম স্টেটমেন্টটা আপনারা লিখবেন। প্রবলেম স্টেটমেন্টটা 1 পেজের চেয়ে কম হবে না, আপনারা চেষ্টা করবেন 2 পেজের একটা প্রবলেম স্টেটমেন্ট লেখার, বা যতটুকু বেশি লিখতে পারেন। ওইখান থেকে পরবর্তীতে আমরা কাটছাট করব। আমরা আগে একটু বেশি লেখেন, পরবর্তীতে ওইখান থেকে মানে স্পেসিফিক ভাবে যে কথাগুলিতে বেশি ভ্যালু আছে সেই কথাগুলিকে রেখে বাকিগুলিকে আমরা বাদ দিয়ে দিতে পারি। তো এইভাবে পয়েন্ট আকারে 4 নম্বরে আমরা বলছি যে ল্যাক অফ অ্যাপ্লিকেশন ট্র্যাকিং। অ্যাপ্লিকেশন হ্যাভ লিমিটেড ভিজিবিলিটি ইনটু দ্য স্ট্যাটাস অফ देयर পাসপোর্ট অ্যাপ্লিকেশন। দেখেন যে অ্যাপ্লিকেশনটা ট্র্যাক করার জন্যও কিন্তু আমাদের ম্যানুয়াল করতে গেলে কোনো সুবিধা ছিল না। কি করতে পারতাম আমরা, ওই কাস্টমার কেয়ারে যে পাসপোর্ট অফিসে কাস্টমার কেয়ারে যে তখন ওই সিরিয়াল নাম্বারটা দিয়ে হয়তো রিকোয়েস্ট করতে হতো, এবং হয়তো অনেক সময় আমরা সঠিক ইনফরমেশন পাইতাম, অনেক সময় বলা হতো যে না সঠিক ইনফরমেশন পাওয়া যেত না অনেক সময়। বাট আপনি এখন কি করতে পারেন, আপনি ওয়েব সার্ভার থেকে ঘরে বসেই আপনি আপনার অ্যাপ্লিকেশনের কারেন্ট স্ট্যাটাসটা জানতে পারেন ট্র্যাকিং নাম্বার দিয়ে। দেন ম্যানুয়াল ভেরিফিকেশন প্রসেস। ভেরিফিকেশন ইজ সাবমিটেড ডকুমেন্ট and applicant information is time consuming due to the manual process. This can lead error in verifying authenticity and identity. Limited accessibility থাকে, পেপার বেস। দেখেন বেশ কিছু অসুবিধার কথা এখানে বলা হয়েছে, যেটা আমি টোটালি 2 পেজের মধ্যে সারা হয়েছে, বাট তার মধ্যেও বেশ কিছু পয়েন্টকে এখানে দেওয়া হয়েছে, যেমন ম্যানুয়াল ভেরিফিকেশন আছে, লিমিটেড অ্যাক্সেসিবিলিটি আছে, পেপার বেসড ডকুমেন্টেশন, ল্যাক অফ ইন্টিগ্রেশন উইথ আদার সিস্টেম। যেখানে আমরা বলছিলাম যে এক্সিস্টিং পাসপোর্ট সিস্টেম মাইট নট বি ইন্টিগ্রেটেড উইথ দ্য আদার গভর্নমেন্ট অর ইমিগ্রেশন সিস্টেম, লিডিং টু redundant data entry and inefficiencies. তারপর আছে complex documentation requirement, insufficient appointment scheduling. অ্যাপয়েন্টমেন্টে যে আপনি নেবেন, অ্যাপয়েন্টমেন্টের শিডিউল করা, সেই শিডিউলই আপনি পাচ্ছেন, দেখা যাচ্ছে আপনি পাসপোর্টটা জমা দিবেন, তাই জমা দেওয়ার শিডিউলই পাচ্ছেন আপনি 1 মাস পরে বা 2 মাস পরে। সো এই ধরনের ঝামেলা থেকে যাচ্ছে। তারপরে ম্যানুয়াল পেমেন্ট প্রসেসিং, আপনি তো একটা প্রসেসিং ফি পে করবেন, সেই প্রসেসিং ফিটাও যদি ম্যানুয়াল দিতে হয় তাহলে আমাদেরকে ব্যাংকে যেতে হয়, ব্যাংক ড্রাফট করতে হয়, তার জন্য এক্সট্রা চার্জ দিতে হয়। তারপরে সেই ব্যাংক ড্রাফটটা ব্যাংকে লাইন দিয়ে ধরে করে আইনে আবার এখানে লাইন দিয়ে ধরে জমা দিতে হয়। এখন কি করছি আমরা, যে কোনো অনলাইন পেমেন্ট থ্রুতে পেমেন্টটাকে করে দিতে পারছি খুব ইজিলি। তো এই পেমেন্ট ইস্যুগুলিও আমাকে সলভ করতে পারি। অ্যান্ড অ্যাট দ্য এন্ডে আমরা বলছি যে দিস প্রবলেম স্টেটমেন্ট বা ইস্যুস highlight the key challenges and inefficiencies that a passport automated system could address. The system aims a streamlined process, enhance security, improve applicant experience, and provide efficient tracking and management of the passport application. তো এখানে যতটুকু আলোচনার আছে ততটুকু আপনাদের নিজেদের থিঙ্ক করার আছে। যত আমরা কি করলাম, আমরা দেখেন যে একটা প্রবলেমের স্টেটমেন্ট কি সেটা ফার্স্টের পেজে বললাম, যে এইখানে প্রথম পেজে ছিল জেনারেলি, এটা ছিল আমাদের এক্সপেরিমেন্ট 1। এখানে আমরা প্রবলেম স্টেটমেন্টটা জেনারেলি কিভাবে লিখতে হয় তার একটা গাইডলাইন, এখানে কি থাকবে কি থাকবে না, কিভাবে লিখবো সেটা। এবং তারপরে নেক্সটে আপনারা একটা টপিক বেসড, যে টপিকটা হচ্ছে যে পাসপোর্ট অটোমেশন সিস্টেম, এইটার উপরে যদি একটা প্রবলেম স্টেটমেন্ট লিখতে চান তাহলে আপনার সেই প্রবলেম স্টেটমেন্টটা কিভাবে লিখবেন তার একটা স্যাম্পল দেওয়া আছে। অ্যান্ড ইউ ক্যান অলসো ফাইন্ড সাম আদার স্যাম্পলস ইফ ইউ সার্চ ইন গুগল, বাট দিস ইজ এ ভেরি গুড স্যাম্পল যেটা এখানে দেওয়া আছে। অনেক সার্চ করে, অনেক দেখে, অনেক ইউনিভার্সিটি ল্যাব ম্যানুয়াল, প্রায় মনে করেন যে 8টা ইউনিভার্সিটি ল্যাব ম্যানুয়ালকে ঘেটে তারপরে এটাকে দেখছি যে এটাই সবচেয়ে ভালো মতো আছে এখানে। বাট অলসো ইউ ক্যান ফাইন্ড some more information browsing the internet also. এখান থেকে ধরেন যে এটা দেখলে আপনারা এই প্রবলেম স্টেটমেন্টের আইডিয়াটা পেলে এই অনুযায়ী আপনাদের টপিকের উপর একটা প্রবলেম স্টেটমেন্ট লিখতে পারবেন, যেটা আপনাদের এই উইকের টাস্ক আর কি। নেক্সট ল্যাবে আপনারা করে আনবেন, আমরা দেখি লিখে ওটাতে ডিসকাস করব যে আপনারটা কি হয়েছে, আপনারটা আপনি দেখাবেন, জেনারেল ডিসকাশন হবে। আমরা বাকি আদার্স যারা আছি ক্লাসে তারা ওইখান থেকে আমরা আলোচনা করব আর কি।
আপনারটা দেখে 5 জন আলোচনা করবে, আবার আপনি অন্য 5 জনেরটা দেখে আলোচনা করবেন যে না তোমার এটা এইভাবে হয়নি, এইভাবে করলে আরো ভালো হতো। আমরা ডিসকাশন করব, ডিসকাশন ওয়ার্ক। দেখেন এটা তো আসলে কোডিং এর কোর্স না। কোড আপনারা করবেন যে আপনারা যেটার ব্যাকগ্রাউন্ডে কোড করবেন, ডেটাবেসকে সাথে কানেক্ট করবেন, সেই কাজগুলো তো আপনারা পারেন বা অন্য কোর্স থেকে শিখছেন। এইখানে আমরা হচ্ছে যে আমাদের যে গাইডলাইন, মানে ফার্স্ট পেজে আমরা যে দেখাচ্ছিলাম, আমাদের টাস্ক হচ্ছে এখানে এইটা, দিস ইজ আওয়ার টাস্ক। সো এই যে প্রবলেম স্টেটমেন্ট লেখা শুরু করবেন, রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন তৈরি করবেন। রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন ইজ এ লার্জ ডকুমেন্ট, ঠিক আছে? এটা একটা বেশ বড় একটা ডকুমেন্ট হবে, যে ডকুমেন্টেরও ফুল গাইডলাইনটা দেওয়া হবে আপনাদেরকে, যে পয়েন্ট বাই পয়েন্ট আছে, আজকের ক্লাস নোটের মধ্যে আছে সেটা। তারপরে বাকি যে ইয়ার ডায়াগ্রাম তো আপনারা জানেন, তারপরে ডেটা ফ্লো ডায়াগ্রাম এগুলিও জানেন, ইউজ কেস ডায়াগ্রাম থেকে শুরু করে বাকি নিচের যে 6 রকম ডায়াগ্রাম আছে, টোটাল এই 8টা, ওই 6 রকম ডায়াগ্রামগুলিকে আমরা ধাপে ধাপে শিখবো। যেরকম যে বিভিন্ন ইউএমএল সফটওয়্যার আছে ইউজ করে শিখবো।